সুপ্রিয় দর্শক, খেলার রঙের নিয়মিত আয়োজন ম্যাচ প্রিভিউ, ম্যাচ রিভিউ নিয়ে আমি রাশেদ হাজির হয়েছি। বরাবরের মতোই আমার সাথে আছেন শোভন চক্রবর্তী। শোভন, তোকে স্বাগত। আমরা ধন্যবাদ। গতকাল যতগুলো ম্যাচ হয়েছে, কোনো ম্যাচের রেজাল্ট পাইনি। 4টি ম্যাচ টানা ড্র। প্রথমে আসি স্পেন কেপ ভার্দের ম্যাচ, গোল শূন্য ড্র। এরপরে বেলজিয়াম ইজিপ্টের ম্যাচ 1-1 গোলে ড্র। ইরান এবং নিউজিল্যান্ডের ম্যাচ 2-2 গোলে ড্র। লাস্টলি সৌদি আরব এবং উরুগুয়ের ম্যাচ, শক্তিশালী উরুগুয়ের সাথে সৌদি আরব ড্র করে ফেলল। বিশ্বকাপের ইতিহাসে এরকম 4টি ম্যাচ টানা এ পর্যন্ত ড্র হয়েছে কিনা? না, বিশ্বকাপ তো মানে অনেকদিন হলো বিশ্বকাপের। এই দীর্ঘ ইতিহাসে কখনো 4টি ম্যাচই বা দিনের সবগুলো ম্যাচ ড্র হয়েছে কিনা আমার জানা নাই। হয়ে থাকতে পারে, এটা খুব বিরল হবে না যে একদিনে 3টা বা 4টা খেলা সবগুলোই ড্র হয়েছে। এই ঘটনা ঘটতেই পারে। এখন গ্রুপ জি এবং এইচ এর কথা যদি চিন্তা করিস, তাহলে এই গ্রুপের প্রথম ম্যাচগুলো সবই ড্র এবং সবারই পয়েন্ট সমান, গোল ব্যবধান সমান। তাহলে এই গ্রুপে তো এই দুইটা গ্রুপে একটা ফাটাফাটি ফাইট হইতে যাচ্ছে সামনে। হ্যাঁ, মানে 2টা দিক আমি দেখি। প্রথমত মানে এইজ গ্রুপটা তো আমার যথেষ্টই কনসার্ন। তার কারণ হচ্ছে এই গ্রুপের যিনি সেকেন্ড হবে তার সাথে আমার দলের দেখা হবে। তো আমরা মোটামুটি ক্লিয়ার ইকুয়েশনে ওইটাকে উরুগুয়েই ধরে রাখছি। স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে আর উরুগুয়ে গ্রুপ রানার আপ হয়ে আসছে। তো কালকে কেপ ভার্দে এবং সৌদি আরব নিয়ে বরাবরই একটা কি বলে প্রত্যাশাই বলি, মানে একটা সম্ভাবনার জায়গা ছিল সৌদি আরবের। তো সেইটা সৌদি আরব দেখাইছে এবং কেপ ভার্দে যেটা করলো সেইটা তো অবিশ্বাস্য। মানে আমি যদি বলি কেপ ভার্দে না, বরং কেপ আমি ভার্দের এটাই বলতে গোলকিপার চাচ্ছি, কেপ ভজিনহা। ভার্দে যে গোলকিপার ভুজিনহা, ও যেটা করলো আসলে আমি পুরো স্পেন দলটাকে আসলে রুখে দিল। তো আমার একটা প্রশ্ন আছে, লামি ইয়ামালকে কিন্তু প্রথমার্ধে নামাইলো না, আসলে কেন নামাইলো না? এটা কি স্পেনের ট্যাকটিক্সের ভুল, বা স্পেন কেন না, না, আসলে না, স্পেনকে রুখে দেওয়া সম্ভব হলো? এইটা বোধহয় একটু মিস ইনফরমেশন হচ্ছে। ইয়ামাল কিন্তু কমপ্লিট ফিট না। হ্যাঁ, ইয়ামাল কিন্তু বেশ খানিকটাই তার তার ইনজুরি নিয়ে, হাঁটুর ইনজুরি নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগতেছে। এবং কালকে যে ইয়ামালকে লাস্ট 20 মিনিটের জন্য খেলানো হয়েছে সেটা নিতান্তই দায় থেকে, উপায় ছিল না। তাই মানে যদি কেপ ভার্দের সাথে ম্যাচটা যেমন প্রত্যাশিত ছিল, সেই প্রত্যাশিত ম্যাচে কিন্তু ইয়ামালকে খেলানোর প্ল্যান ছিল না। মানে ইয়ামাল একটু আনফিট। আচ্ছা। এবং ওই যে প্রসঙ্গে গেছিলাম আমরা, ভজিনহা যেটা করলেন আর কি, আসলে তার বয়স 40 বছর। এই বিশ্বকাপে যত বয়স্ক প্লেয়ার আছেন তার মধ্যে ভজিনহা অন্যতম। সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই তিনি দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক প্লেয়ার। এবং মানে এই বয়সে এসে এই টাইপ গোলকিপিং, মানে এইটা রূপকথাকেও হার মানাবে। এবং আমি আমি জানি যে ভজিনহা আসলে এই পারফরমেন্স কনসিস্টেন্টলি করে যাওয়া এই বয়সে সম্ভব না। ভজিনহা কালকে যেটা করছেন সেটা হচ্ছে মানে যতটা না তাই মানে শারীরিক ভাবে, তার চেয়ে বেশি মানসিক ভাবে ওই দিন মানে ভূতে পাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল ভজিনহার। মানে তা না হইলে এই পারফরমেন্স হয় না। অসম্ভব, অবিশ্বাস্য। মানে আমি যদি একটু বলি যে ধর এইটা আসলে হাইলাইট দেখে বা ম্যাচের গল্প শুনে এইটার মাহাত্ম্য বোঝা যাবে না ভজিনহা কালকে কি করছে। আমি ছোট্ট একটা ইনফরমেশন দেই। কালকে মানে গোলের শটই তো শুধু অ্যাটাক না, কালকে স্পেনের টোটাল অ্যাটাকে গেছে, স্পেন 90 মিনিটের খেলায় খুব সম্ভবত 180-র উপরে অ্যাটাকে গেছে। এবং তার মধ্যে 150-র কাছাকাছি ডেঞ্জারাস অ্যাটাক ছিল। এবং সেইখানে তাদের ডিফেন্সের প্রশংসা তো আমি করবোই কেপ ভার্দের, কিন্তু স্পেশালি থ্যাঙ্কস অবশ্যই পাবেন ভজিনহা। মানে আমি এখনো মানে ওইটা অবিশ্বাস্য লাগতেছে। এবং কি কি সব সেভ, পাহাড় হয়ে গেছিলেন রীতিমতো। মানে এটা ভূতে না পাইলে এটা সামথিং ডিভাইন, এটা পার্থিব না। না, এটা আসলে কিছু একটা হয়েছিল আর কি। যাই হোক, মদিনার একটা কষ্টের কথা শুনলাম, যে আসলে এত অর্থের অভাবে তার মাকে খেলা দেখতে নিয়ে আসতে পারে নাই। অনেক বিষয়াদি সোশ্যাল মিডিয়া এখন আসছে, আমি জানি না আসলে কাহিনী কি। দুইটা বিষয়, মানে ওই ভজিনহার যে সাক্ষাৎকারটা সেটা আমি দেখলাম। মানে উনি আসলে আমাদের বাংলাদেশি মিডিয়া তো ধরেন যে গরিব গরিব দরিদ্র দারিদ্র তুমি মনে করেছো মহান টাইপ একটা দেখা যায়। তিনি কারণ বলতেছিলেন, কারণের মধ্যে সাবসিডারি হিসেবে একটা কারণ ছিল যে অর্থনীতিও একটা ইস্যু, কিন্তু প্রধান ইস্যুটা হচ্ছে তিনি আসলে ইউএস ভিসা বা মেক্সিকান ভিসা, এই সাম্প্রতিক সময় তো কঠিন হয়ে গেছে। মানে প্রধান কারণটা ছিল ভিসার জটিলতা। তিনি একটা অর্থের কারণও উল্লেখ করেছেন।
কিন্তু সেই কারণেই আটকে ছিলেন, ব্যাপারটা এমন না। কিন্তু বাংলাদেশি মিডিয়া ওই যে দারিদ্র তুমি মনে করেছো মহান, সেইটাই একটা ফলাও হয়েছে খবর। দারিদ্র তুমি মনে করেছো মান, সেখান থেকে আসতে হয় পরবর্তী ধাপে যে বড় লোকদের খেলা। হ্যাঁ, 3 মহাতারকা, তারা তো অবশ্যই বড় লোক। আমি যদি আরেকজনকেও যোগ করি তাহলে 4 মহাতারকার খেলা আগামীকাল। তার আগে একটু তুই মানে লাস্ট যে ম্যাচ গুলো আমরা দেখলাম বা কেপ ভার্দে স্পেন বাদে, সেইগুলোর ফলাফল দর্শকদের সুবিধার্থে বোধহয় আরেকবার ইতিমধ্যে আমি মানে বলে জাস্ট। দিয়েছি। ওকে। আচ্ছা, তো সেইখানে আমি যেটা বলতেছিলাম, ধর এখন মানে জি আর এইচ, এই দুইটা গ্রুপ, এটা যে ওপেন কল, মানে এখন তুই নিশ্চিত করতে পারবি না যে স্পেনই গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে বা উরুগুয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে বা স্পেন এবং উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ হচ্ছে। এখন এমন একটা ইকুয়েশন, সৌদি আরবও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাইতে পারে। ডেফিনেটলি। এমনও হতে পারে যে দেখা গেল যে সৌদি আরব আর কেপ ভার্দে খেলতেছে, মানে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার আপ হয়ে যাচ্ছে। সেইটা হয়তো হবে না, তার কারণ বিশ্বকাপ প্রথম ম্যাচটা, যেটা আমি বলি সবসময়, মানে প্রথম ম্যাচটায় হোঁচট খাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। রিদম ফিরে তুই পাইতে যদি একটু দেখিস, সময় লাগে অনেক। 10-এর স্পেন হোঁচট খাইছে, 22-এর আর্জেন্টিনা হোঁচট খাইছে, এবার ব্রাজিল হোঁচট খাইছে। তার মানে এমনটা না যে ব্রাজিল এই গত ম্যাচে, প্রথম ম্যাচে যে ফর্মটা দেখছি, গোটা টুর্নামেন্ট জুড়েই ব্রাজিল একই টাইপ ফর্মে থাকবে, এটা না। ব্রাজিল নিশ্চয়ই কামব্যাক করবে এবং বেটার ফর্মে আসবে। তো যেটা বলছিলাম যে 4 মহাতারকার খেলা যদি আমি যোগ করি, আর্লিং হাল্যান্ডকে অবশ্যই তাকে যোগ করা উচিত, সে যোগ্যতা সে রাখে। তো আজ রাত 1টার সময় শুরু হচ্ছে ফ্রান্স এবং সেনেগাল। এই ম্যাচ দিয়ে আমরা আলোচনা শুরু করব। সেনেগাল 2002 সালে, তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 1998 এর চ্যাম্পিয়ন ছিল হচ্ছে ফ্রান্স। 2002 এ সেনেগাল ফ্রান্সকে 1-0 গোলে রুখে দিল। সেই সময় হয়তো আমরা ক্লাস 2-3 তে পড়ি। ওই সময় খেলা দেখা শুরু হলো আরকি আমাদের। তো না, সেই এই প্রসঙ্গে আমি একটু যোগ করি তুই বলার আগে, যে আমার জীবদ্দশায়, মানে আমার জীবনের প্রথম বোঝা বিশ্বকাপটা হচ্ছে 2002, হুম, এবং আমার বিশ্বকাপ ফুটবলে প্রথম ফ্রান্স আর সেনেগাল যে ম্যাচটার কথা বলতেছিস তুই, ওইটা ছিল 2002 এর উদ্বোধনী ম্যাচ। তখন হ্যাঁ, হ্যাঁ, স্বাগতিকরাই যে yes, উদ্বোধনী ম্যাচ খেলবে এমনটা ছিল না। এমনটা ছিল তখনকার না। সিস্টেম ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আসলে প্রথম ম্যাচটা খেলবে। হ্যাঁ, তো হ্যাঁ। সেই থ্রু ধরে ফ্রান্স আর সেনেগালের ম্যাচটাই প্রথম ছিল, এবং এইটা আমার কাছে বিশেষভাবে স্পেশাল এই কারণে, আমার জীবনের প্রথম সরাসরি দেখা বিশ্বকাপের খেলা ছিল ফ্রান্স আর সেনেগাল, এবং ওই ম্যাচের অনেক কিছুই আসলে আমার ছবির মতন মনে আছে। এবং আমি আরো একটু এডিশনালি বলি যে 2002 এর বিশ্বকাপ তখন তো খুব ছোট, আমি সম্ভবত, আমরা ক্লাস 3-তে পড়ি, আমি তুই সবাই ক্লাস 3-তে পড়ি। তো সেই সময়ে 2002-এ একটা স্পেশাল ব্যাপার, খুবই ছোট। তো সেই ছোট বয়সে আমি 64 ম্যাচেরই ফলাফল বিশ্বকাপের পরে অনেক দিন পর্যন্ত মুখস্থ বলতে পারতাম আর কি, কোন ম্যাচ কখনকার ম্যাচ অনেক কিছু। ব্রাভো দাদা, ওই ব্রাভো। ম্যাচ, ওই টুর্নামেন্টটা অনেক বেশি মনে আছে আমার। তো এরপরে মানে আমার যেহেতু বন্ধু আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার জার্সি পরে এসেছে, পতাকাও সম্ভবত তার বাসার ছাদে টানানো আছে। তো আর্জেন্টিনার ব্যাপারে নিয়ে তো আলোচনা করতেই হবে। আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। মেসি 2022-এর চ্যাম্পিয়ন দলের সদস্য। মেসির কারণে 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা পেয়েছে, এবং এটা বলা হচ্ছে যে মেসির হাতে যদি বিশ্বকাপ না হতো, আসলে বিশ্বকাপের অপূর্ণতা থেকে যেত। এই বিশ্বকাপ পূর্ণতা পেয়েছে যখন মেসির হাতে লিফটিং হয়েছে ওয়ার্ল্ড কাপ। তো এই যে 2026-এর মেসি এবং আর্জেন্টিনা, এটা নিয়ে আসলে যদি একটু বলিস তুই দর্শকদের। না, ধর মানে এইখানে শুরুতেই যেটা বলি যে 2026-এ 47টা দেশ আসছে বিশ্বকাপ জিততে, আর একটা দেশ আসছে বিশ্বকাপটা রেখে দিতে। সেই একটা দেশ হচ্ছে আর্জেন্টিনা, তার কারণ বিশ্বকাপ তাদের কাছে ছিল, তারা ধরে রাখতে আসছে শিরোপাটা। তো এখন আমি বলি, যদি ধর 22-এর, আমি তোর সাথে একটু দ্বিমত দিয়ে শুরু করি, যে 22-এর বিশ্বকাপের প্রাণ ভ্রমরা মেসি ছিলেন, কিন্তু মেসির জন্যই বিশ্বকাপ জিতেছেন, সেইটা কোনোভাবে ওয়ান ম্যান শো ছিল না। এবং আমি একটু এডিশনালি বলি যে ধর 14 পূর্ববর্তী বা 18 পর্যন্ত আমি যদি বলি, 18 পূর্ববর্তী সময়ের যে আর্জেন্টিনা, তার সাথে এই 20-21 পরবর্তী সময়, মানে স্ক্যালোনির আর্জেন্টিনার মূল পার্থক্য হচ্ছে ওই টিমে মেসি ছাড়াও অনেক তারকা ছিল, বরাবরই আর্জেন্টিনায় যেটা থাকে, ফরওয়ার্ড লাইন মিডফিল্ডে তারকা থাকে। কিন্তু তখনকার আর্জেন্টিনা আসলে মেসি কলাপস করলে বা মেসি ফেইল করলে তারা হচ্ছে নার্ভাস হয়ে পড়তো এবং তারা লেজে গোবর অবস্থা করে ফেলতো।
কিন্তু এই আর্জেন্টিনা মেসি কলাপস করলে মেসির জন্য আরো বেশি কনফিডেন্ট বা আরো বেশি কি বলবো আমি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাদের তেগটা, তাদের যে জেদটা সেটা আরো বাড়ে, যে মানে আমার উই হ্যাভ টু ওন ইট ফর লিওনেল মেসি, আমাদের মেসির জন্যই এটা জিততে হবে। আর্জেন্টিনা এবং এইটা হচ্ছে আলজেরিয়ার একটা ম্যাচের স্ট্রেন্থের ফলাফল জায়গা। কি হইতে পারে, সম্ভাব্য ফলাফল? তুই তো আগেরটা শুনবি না, তো তারপরেও আমি এটা দিয়ে শুরু করি, আগেরটাও বলবা এটা নেই। দিয়ে শুরু করি। আই প্রেডিক্ট আই প্রেডিক্ট 2-1 আর্জেন্টিনা, 2 আলজেরিয়া 1। I predict 3-1, 3-0 or 3-1 like this. আর্জেন্টিনা জিতবে। হ্যাঁ, অবশ্যই। I থ্যাংক support ইউ, থ্যাংক ইউ। Argentina in this match. আমি না এইটা আর্জেন্টিনার করিস না, আমি 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 বলি, আবার আমি মরক্কোরে সাপোর্ট হ্যাঁ, করছিলাম আমি তো ব্রাজিল ব্রাজিল ম্যাচে। সাপোর্ট করি। আমি টু বি ভেরি অনেস্ট, আমি ব্রাজিল সাপোর্ট করি। হয়তো ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে তর্ক করেছি, কিন্তু আমি এনটি আর্জেন্টিনা না, কোনোদিনও না। ঠিক আছে? আমি খেলা উপভোগ করি না বাস। আমিও হুম। না আমিও তো ব্রাজিলের মরক্কোর সাথে ব্রাজিল করছিলাম, তাতে সর্বনাশ হয়ে গেছে। তো তোরে অনুরোধ তুই করবো করিস না ভাই, তোরও তুই ওই করিস না। সমর্থনের। তোর না করাই বেটার। হ্যাঁ, না আমিও তাই বলি যে কোনো ব্রাজিলিয়ান ফ্যানের আর্জেন্টিনা সাপোর্ট করার দরকার নাই, মানে চলবে আমাদের। আচ্ছা, রাত 11টায় কিন্তু আমাদের বলি, মানে আমার বলা হয়ে যায় আমাদের, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, বা তুই বলতে পারিস ভিতিনহা ফার্নান্দেজের পর্তুগাল রাত 11টায় মাঠে নামছে। সম্ভবত ডিআর কঙ্গোর সাথে মাঠে নামছে। সম্ভবত এটা ব্লকবাস্টার ম্যাচ, মানে এক পেশে ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধর যে কেমন 7-1 বা 7-up টাইপেরও কিছু হইলেও হইতে পারে আমার মনে হয়। যদিও কঙ্গোর ভালো, ডিফেন্স ভালো, তারপরেও তোর কাছে কি মনে হয় কেমন রেজাল্ট হইতে পারে? না শোন, মানে এইখানে মানে আমরা প্রত্যাশিত ভাবে মানে এইটাই আশা করি যে ডিআর কঙ্গোর সাথে যখন পর্তুগাল খেলবে তখন একটা হিউজ রেজাল্ট আসবে, বড় ব্যবধানে জয় হবে। কিন্তু এই ছোট দলগুলো যেমন কালকে তুই কেপ ভার্দের কথা বা কুরাসাও, এরা যে চেষ্টাটা করে মাঝে মাঝে এদের ঝামেলাটা হয়ে যায়, বড় দলের সাথে এরা ডিফেন্স লাইনে রীতিমতো বাস দাঁড় করা যায়, এবং তাদের ফরমেশন তখন হয়ে যায় 10-0, 10 জন ডিফেন্স আর সামনে কেউ নাই। তো এই টাইপ যখন হয় তখন কিন্তু ওই দলগুলো স্বাভাবিক খেলা খেলতে পারে না অনেক ক্ষেত্রেই। এবং কালকে কেপ ভার্দে যেটা সফলভাবে করছে, এর আগে আর্জেন্টিনার সাথে ইরান এই চেষ্টা করছে আমরা দেখছি, মানে এইগুলো সকল যারা অপেক্ষাকৃত একটু ছোট দল তাদের চেষ্টা থাকে। আর্জেন্টিনা ইরান এটা কি তো সেই 2022 ছিল নাকি 18 ছিল? 2010 ওই যে মেসির যে গোলটা, মেসি যেটা সেভিয়ার হয়ে আসলেন, মানে সামনে 9 জনকে রাইখা, ওইটা আলাদা আলাপ, হ্যাঁ, ওই হ্যাঁ, প্রসঙ্গে অন্যদিন আই আলাপ রিমেম্বার, করবো মেসি নিয়ে রোমান্টিসিজম। তো মানে সেইটা জায়গায় আমি যেটা বলতে চাচ্ছি, ডিআর কঙ্গোরও নিশ্চয়ই এই চেষ্টা থাকবে। মানে সবাই জয়ের জন্য খেলে, কিন্তু ডিআর কঙ্গো নিশ্চয়ই চাইবে যে আমরা আগে হার আটকাই বা মানে অসম্মানটাকে এড়াই। তো সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই তাদের সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন থাকবে ডিফেন্স। ফলে সেই জায়গায় আসলে 7-0 8-0 হয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। আবার যে ঘটনা ঘটে, এইটা যখন একবার তুই ভেঙে ফেলবি শুরুতেই যদি তুই এই বাসটাকে ভেঙে ফেলতে পারিস, গেটটা ভেঙে ফেলতে পারিস, তাইলে ওই ডিফেন্সটা আবার কলাপস করে। কিন্তু এইটা যদি একটু দীর্ঘস্থায়ী হয়, ডিআর কঙ্গো যদি ধর পর্তুগালকে 60 মিনিট 70 মিনিট পর্যন্ত আটকে রাখতে পারে, তখন প্যানিক হয়ে একটা ম্যাসাকার হইতে পারে। কিন্তু আমার মনে হয় না আজকের ম্যাচে সেরকম কিছু ঘটতেছে। আজকের ম্যাচ আমার প্রেডিকশন হচ্ছে পর্তুগাল অন্তত 4-0 গোলে জিততেছে। ওকে, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। যদিও আজকে মানে আগামীকাল সকাল আর্জেন্টিনার খেলা, সবাই আর্জেন্টিনার খেলা দেখবে। আর আর্জেন্টিনার খেলা মানে আসলে অন্যরকম একটা উন্মাদনা। সবাই আলোচনা পছন্দ করে, আর্জেন্টিনা একটু বেশি বেশি কথা বলি সেটা পছন্দ করে। ব্রাজিল নিয়েও করে, কিন্তু আর্জেন্টিনা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের। আর বাংলাদেশে আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থক বেশি। তো যাই হোক, আমি তোকে কালকের ম্যাচগুলো বলছি, তুই প্রেডিকশন কর যে কত গোল বা গোল স্কোর লাইন কেমন হতে পারে। প্রথমে আসে হচ্ছে ফ্রান্স এবং সেনেগাল, রাত 1টায় যে ম্যাচটা হবে সেই ম্যাচের সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে? ফ্রান্স 2 সেনেগাল 1, বাট ইট মাইট বি ড্র দর্শক হইতে পারে। নোট করে রাখবেন। না, না, আপনি একটা বলবেন, দুইটা তো বলতে পারবেন না। যেকোনো, এটা কোনো পল চক্রবর্তীর কাজ হলো না। না প্রেডিকশন মানে ম্যান হন এইখানে ধর ভাই। মানে প্রেডিকশন করা তো ঝুঁকিপূর্ণ কাজ। মানে আমি আমার মতামত রাখতেছি, আসলে ফ্রান্স জিতবে 2-1। রেজাল্ট তো চেঞ্জ হয়, মানে 2-1 রাখতেছি, ফ্রান্স জিতবে। কিন্তু মানে একটা মনের আর একটা পাশে আমার বাজি ফ্রান্সের পক্ষে।
কিন্তু একটা পাদটিকার মতো বলে রাখতেছি, এটা আমার ওপিনিয়ন না, ইট মাইট বি ড্র। দ্য ভাইকিংস খ্যাত নরওয়ে এবং ইরাক রাত 4টায় মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের ফলাফল, সম্ভাব্য ফলাফল কি হতে পারে? 1-1। 1-1 ইরাক নরওয়েকে রুখে দিবে। আমি এই ম্যাচ নিয়ে একটা প্রেডিকশন করলাম, সম্ভবত 2-1 বা 3-1 এরকম হতে পারে। নরওয়ে জিতবে। নরওয়ে জিতবে। 7টায় আর্জেন্টিনা এবং আলজেরিয়া, অলরেডি তুই বলছিস, তো এটা তো আমি বললাম যে আর্জেন্টিনা হয়তো 2-0 বা 3-1 এরকম হইতে পারে, বা 2-1 হইতে পারে, আর্জেন্টিনা জিতবে। এবং 10টার সময় অস্ট্রিয়া জর্ডান, এই ম্যাচের ফলাফল কি হতে পারে? সকাল 10টায়। অস্ট্রিয়া জিতবে অবশ্যই। 2-0 অস্ট্রিয়া, 2 জর্ডান 0। ওকে, আমরা মোটামুটি ফলাফল পেয়ে গেলাম। দর্শক, আমরা আর পর্তুগাল কঙ্গো। হ্যাঁ, পর্তুগাল কঙ্গো ইতিমধ্যে আমার বন্ধু বলে ফেলেছে 4-0, বা যদি আবার 2-1 হইতে পারে, ড্র হওয়ার সম্ভাবনা আছে। তো এ আসলে এদিক ওদিক যাচ্ছে যাতে প্রেডিকশন মিস না হয়, যাতে বলতে পারে যে না আমি তো এটাও না, আমি 2-1 বলি নাই, আমি তার আগে জাস্ট ব্যাখ্যা করছি যে এইরকম হইতে পারে, কিন্তু আমি বলতেছি যে পর্তুগাল আসলে 4-0 গোলে জিতবে। এবং আরেকটা প্রেডিকশন বলতেছি, রোনালদো আজকের ম্যাচে গোল পাইতে পারে, কারণ রোনালদো তো এইটাই প্রতিপক্ষ ভীষণ পছন্দ। এইটাই প্রতিপক্ষ সবারই পছন্দ। তো এখন পর্যন্ত কিন্তু আসলে এই তর্কে আমি যাব না, রোনালদোর গোল সংখ্যা মেসির থেকে বেশি। রিমেম্বার দিস। ওকে, তো আজ এই পর্যন্তই। আজ আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হব নতুন কোনো ম্যাচ নিয়ে, নতুন কোনো ম্যাচ রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি।